হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রাইট স্মার্ট একাডেমি। সবাইকে রাইট স্মার্ট একাডেমিতে স্বাগত জানাই। আমি তোমাদের জীবনবিজ্ঞান শিক্ষক ইমরান সর্দার। সবাইকে জানাই শুভ সন্ধ্যা। পড়া শুরুর আগে বলো সবাই কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। আচ্ছা, আমরা লাস্ট ক্লাস যেটা করছিলাম সেটা হলো অন্তঃক্ষরা গ্রন্থি ও বয়ঃসন্ধি চ্যাপ্টার, যেটা হলো অষ্টম শ্রেণীর নবম অধ্যায়। আমরা অলরেডি এই অধ্যায়টা থেকে প্রথম ক্লাস কমপ্লিট করেছি। কিছুটা বাকি ছিল অন্তঃক্ষরা গ্রন্থির, সেটা আজ আমরা পড়ব এবং আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করব, সেটা হলো অষ্টম শ্রেণীর দশম অধ্যায়। নতুন অধ্যায়টা শুরু করার আগে যেটুকু বাকি ছিল অন্তঃক্ষরা গ্রন্থি থেকে সেইটুকু আজ কমপ্লিট করব, করে আজ আমরা নতুন ক্লাস শুরু করব। তার আগে বলো, আমরা যে ক্লাসটা কমপ্লিট করেছি লাস্ট ক্লাসে, তো সেখান দিয়ে কারো কোনো অসুবিধা আছে কিনা? যদি কোনো অসুবিধা থেকে থাকে অবশ্যই আমাকে বলো, তাহলে আমি তোমাদের ডাউটটা ক্লিয়ার করে তবে আজকে নতুন ক্লাস শুরু করব। তাড়াতাড়ি আমাকে বলো তোমাদের কোনো জায়গায় কোনো বোঝার অসুবিধা আছে কিনা। বাহ, ভেরি গুড, তাহলে সবাই বুঝতে পেরেছো। এবার আমাকে বলো তোমরা লাস্ট ক্লাসটা সবাই পড়াশোনা করে এসেছো কিনা। কারণ আমি ভালো করে পড়ালাম, যা পড়িয়েছি তোমরা বুঝতে পেরেছো, তাহলে এবার তোমাদের ক্লাসটা কি করতে, ভালো করে পড়াশুনো করে আসতে হবে। বিনা পড়াশুনো করে আসলে কিন্তু আমি আমার ক্লাসে তোমাদেরকে পড়াবো না, বা না ক্লাস করে আমার পুরনো যে ক্লাসটা আমি করাবো সেই ক্লাসটা না করে এসে কিন্তু নতুন ক্লাসে জয়েন হবে না। দেখো, তোমরা যদি পড়াশুনো না করো, না করে আসো, তাহলে কিন্তু আমার কিছু হবে না। আমি তোমাদেরকে বকাবকি করব, খুব জোর বলবো যে পড়াশুনো করো, কিন্তু আমি তো তোমাদের হাতে ধরিয়ে পড়াশোনাটা করিয়ে দিতে পারবো না। তোমাদের নিজের পড়া কিন্তু নিজেদেরকেই করতে হবে। সুতরাং পড়াশোনাটা সেইভাবে করো। আচ্ছা বলো, তোমরা সবাই লাস্ট ক্লাস পড়াশোনা করে এসেছো তো? আচ্ছা, সবাই হ্যাঁ বলছো। আচ্ছা, আমি কয়েকটা কোশ্চেন করছি, দেখি কতটা পড়াশোনা করেছো, কেমন উত্তর করতে পারছো। আচ্ছা বলো তো, থাইরয়েড যে গ্রন্থি বা থাইরয়েড যে গ্ল্যান্ড, সেই থাইরয়েড গ্রন্থি দিয়ে কোন হরমোন নিঃসৃত হয়? দেখি কে বলতে পারে প্রথম। বা ভেরি গুড, আনসার পাচ্ছি। বাহ, তাহলে থাইরয়েড গ্ল্যান্ড দিয়ে কোন হরমোন নিঃসৃত হয় না? থাইরক্সিন। আচ্ছা বলো তো, অ্যাড্রেনাল যে গ্ল্যান্ডটা রয়েছে সেটা দিয়ে কোন হরমোন ক্ষরিত হয়? অ্যাড্রিনালিন। বাহ, ভেরি গুড, তাহলে অ্যাড্রিনাল গ্রন্থি থেকে অ্যাড্রিনালিন হরমোনটা নিঃসৃত হয়। বাহ, সবাই ভালো মতো আনসার করছো। আর আচ্ছা বলো তো, মিশ্র গ্রন্থি কাকে বলা হয়, বা কোন গ্ল্যান্ডকে আমরা মিশ্র গ্রন্থি বলি? উদাহরণ কি? হ্যাঁ, মিশ্র গ্রন্থি তাহলে কি? অন্তঃক্ষরা গ্রন্থি এবং বহিঃক্ষরা গ্রন্থি উভয়ই অবস্থান করে বলে বা উভয়ই থাকে বলে তাকে আমরা মিশ্র গ্রন্থি বলি। এরকম একটা মিশ্র গ্রন্থির উদাহরণ কি না? প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয়। হুম। আচ্ছা বলো তো, একটা পিটুইটারি থেকে, পিটুইটারি যে গ্ল্যান্ড, সেই পিটুইটারি গ্ল্যান্ড থেকে নিঃসৃত একটা হরমোনের নাম বলো তো, একটা কিংবা দুটো। বা একটা হরমোনের নাম পেলাম, আরো একটা যদি বলতে পারো। তাহলে কি? সোমাটোট্রপিন হরমোন, আর কি? গোনাডোট্রপিন হরমোন। তাহলে এগুলো কি? পিটুইটারি
গ্রন্থি দ্বারা নির্গত হরমোন। আচ্ছা বলো তো, কোন হরমোনের কম এবং বেশি ক্ষরণের ফলে মানুষের দৈর্ঘ্য বেড়ে যায় বা কমে যায়? কম ক্ষরণের ফলে বেটে হয় মানুষ, আর অনেকটা বেশি ক্ষরণের ফলে দৈর্ঘ্য অনেকটা বৃদ্ধি পেয়ে যায়। বলো তো কোন হরমোনের ক্ষরণের ফলে? বাহ, ভেরি গুড। তাহলে সোমাটোট্রপিন হরমোনের কম ক্ষরণের ফলে মানুষের দৈর্ঘ্য কি হয়? ছোট হয়ে যায় বা বেটে হয়। আর শৈশবকালে এই সোমাটোট্রপিন হরমোনটার বেশি ক্ষরণের ফলে মানুষের দৈর্ঘ্য কিন্তু অনেকটা বেড়ে যায়, প্রায় 7 থেকে 8 ফুট উচ্চতা হয়ে যায় মানুষের শরীর। তাই সোমাটোট্রপিন হরমোনকে আবার আমরা গ্রোথ হরমোনও বলতে পারি। আচ্ছা, তাহলে ভালো মতো পড়াশুনো করেছো, দেখে বেশ ভালো লাগছে। ঠিক আছে, এইভাবে পড়াশুনো করো। পড়াশুনোটা তোমাদেরকে করতেই হবে, বাকি যে কাজ করছো করো, কিন্তু সাথে পড়াশুনোটা কিন্তু ডেইলি বেসিসে চালিয়ে যেতে হবে। কারণ পড়াশুনো হলো একটা কি অভ্যাস, অভ্যাসের পরিবর্তন যখন হবে কিন্তু সেই কাজটা ভালো করে হবে না। অভ্যাস ঠিক রাখবে, ডিসিপ্লিন থাকবে, দেখবে সব কাজ সঠিকভাবে হবে। আচ্ছা ঠিক আছে, এবার আমরা আজকের ক্লাসটা শুরু করি। আমরা লাস্ট ক্লাসে যতদূর পড়েছিলাম তারপর থেকে আজকের ক্লাসটা শুরু করব। দেখো, জনন গ্রন্থি। জনন গ্রন্থি এটাও এক প্রকারের অন্তঃক্ষরা গ্রন্থি। দেখো, ছেলে এবং মেয়েদের শরীরে 3 ধরনের জনন গ্রন্থি থাকে। মেয়েদের শরীরে এই জনন গ্রন্থির নাম হলো ডিম্বাশয়, আর এখান থেকেই ক্ষরিত হয় ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন। আর ছেলেদের শরীরে এই জনন গ্রন্থির নাম হলো শুক্রাশয়। দেখো তাহলে প্রথমেই দেখে নাও, ছেলে এবং মেয়েদের শরীরে কত ধরনের জনন গ্রন্থি থাকে? 3 ধরনের জনন গ্রন্থি থাকে। আর মেয়েদের শরীরে এই জনন গ্রন্থির নাম কি? না ডিম্বাশয়। আর ছেলেদের শরীরে জনন গ্রন্থির নাম হলো শুক্রাশয়। ভালো করে পড়বে। দেখো, এই ডিম্বাশয় থেকেই আবার ক্ষরিত হচ্ছে, দেখো কি কি হরমোন? না ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। তাহলে মেয়েদের ডিম্বাশয় হলো জনন গ্রন্থি। এই ডিম্বাশয় থেকে মেয়েদের কোন হরমোন তাহলে নিঃসৃত হচ্ছে? না ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। আর ছেলেদের যে জনন গ্রন্থি সেটার নাম হলো কি? না শুক্রাশয়। এই শুক্রাশয় দিয়ে যে হরমোনটি ক্ষরিত হয় দেখো, তার নাম হলো টেস্টোস্টেরন। তাহলে এখান দিয়ে আমরা কয়েকটা পয়েন্ট পেলাম। ছেলে এবং মেয়েদের শরীরে 3 ধরনের জনন গ্রন্থি থাকে। মেয়েদের শরীরে এই জনন গ্রন্থি নাম হলো কি? না ডিম্বাশয়। আর ছেলেদের শরীরে জনন গ্রন্থির নাম কি? শুক্রাশয়। এই ডিম্বাশয় থেকে যে ধরনের হরমোনগুলি ক্ষরিত হয় সেগুলির নাম কি? না ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। আর ছেলেদের শুক্রাশয় দিয়ে যে হরমোনটি নিঃসৃত হয় তাকে আমরা বলছি টেস্টোস্টেরন। ইস্ট্রোজেন ও টেস্টোস্টেরন ছেলে ও মেয়েদের দেহে একটা নির্দিষ্ট বয়সের পর সক্রিয় হয়। তাহলে দেখো, ইস্ট্রোজেন এবং যে টেস্টোস্টেরন হরমোনটি ছেলে ও মেয়েদের দেহে একটা নির্দিষ্ট বয়সের পর সক্রিয় হয়। ফলে জননতন্ত্রে ও শরীরের অন্যান্য অঙ্গের গঠনে নানা পরিবর্তন চোখে পড়ে। একটা শিশু যখন ছোট থেকে বড় হচ্ছে, তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কি আসে? পরিবর্তন আসে। আর সেই পরিবর্তনটা কিসের জন্য আসে? না এই হরমোনের ক্ষরণের ফলে। বিভিন্ন রকমের যে হরমোন রয়েছে সেই হরমোন নিঃসরণের ফলে মানুষের শরীরের নানা অঙ্গ প্রত্যঙ্গের নানা গঠনগত পরিবর্তন চোখে পড়ে। এবার যখন বাল্যকাল বা শৈশব বয়স, সেই সময়ে হরমোনের নিঃসরণ খুবই অল্প মাত্রায় হয় বা একটা নির্দিষ্ট মাত্রায় হয়। আবার কিছু বয়সের পর বা কিছু বয়স বাড়ার সাথে সাথে এই হরমোনের নিঃসরণের মানও কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণে হয়, যার ফলে কি হয়? শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে নানা গঠনগত পরিবর্তন চোখে পড়ে। তাহলে বুঝতে পারলাম
এখানে যতটুকু বলা হয়েছে কারোর যদি বোঝার অসুবিধা থাকে অবশ্যই কিন্তু বলবে। চলো, ভেরি গুড। এরপরে দেখো টেস্টোস্টেরন ও ইস্ট্রোজেন নিয়ে আমরা দেখবো এটা কি। দেখো, টেস্টোস্টেরন, প্রথমে টেস্টোস্টেরন হরমোন নিয়ে দেখি। এই হরমোনের প্রভাবে বয়ঃসন্ধিকালে ছেলেদের গোঁফ দাড়ি বের হয়। ছেলেদের তাহলে গোঁফ দাড়ি দেখা যায় না, মেয়েদের কিন্তু দেখবে গোঁফ দাড়ি আসে না। কিছু ব্যতিক্রম ক্ষেত্রে মেয়েদেরও গোঁফ এবং দাড়ি, সেটা খুবই ব্যতিক্রম দেখা যায়, কিন্তু সেটা আমরা ব্যতিক্রমটাকে তো আমরা উদাহরণ হিসেবে নেব না। তাহলে আর দেখো, ছেলেদের গোঁফ দাড়ি একটা নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট বয়সের পর ছেলেদের কি দেখা যায়, গোঁফ এবং দাড়ি দেখা যায়। সেটা কিন্তু এই টেস্টোস্টেরন হরমোনের প্রভাবে কিন্তু দেখা যায়। ধীরে ধীরে হাড় ও পেশি শক্তিশালী হয়, পেশিবহুল চেহারা তৈরি হয়, গলার স্বরে ভাঙন ঘটে, গলার স্বর ভারী হয়। তাহলে দেখো কত কিছু পরিবর্তন হচ্ছে একটা ছেলের মধ্যে। একটা ছেলে যখন ছোট থেকে বড় হয়, তখন তার যে শরীরে হাড় এবং পেশি কি হয়, আস্তে আস্তে শক্তিশালী হয়। যখন একটা শিশু থেকে একটা যুবক তৈরি হয় সেই ছেলেটা, তখন কি হয়, তার পেশিবহুল চেহারা হয়, হাড় এবং পেশি শক্তিশালী হয়, গোঁফ এবং দাড়ি বের হয়। গলার স্বর, যখন ছোটবেলায় এক ধরনের গলার স্বর থাকে, তা বড় হওয়ার সাথে সাথে কি হয়, গলার স্বরটা চেঞ্জ হয়ে যায় বা পরিবর্তন ঘটে। সেটাই বলছে যে গলার স্বরে ভাঙন ঘটে, গলার স্বর কি হয় না, ভারী হয়ে যায়। সেটা কিন্তু এতগুলো যে পরিবর্তন হয় একটা ছেলের দেহে, সেটা কিন্তু এই টেস্টোস্টেরন হরমোন নিঃসরণের ফলে। এবার দেখি ইস্ট্রোজেন হরমোনের প্রভাব। স্ত্রী দেহে ক্ষরিত হয় এই হরমোন, হাড় ও পেশির বৃদ্ধি ঘটিয়ে দেহের সম্পূর্ণ বৃদ্ধি ঘটায়। ছেলেদের যেমন টেস্টোস্টেরন হরমোন হরমোনের ফলে হাড় এবং পেশি শক্তিশালী হয়, তেমনি মেয়েদের ইস্ট্রোজেন হরমোনটা নিঃসরণের ফলে হাড় ও পেশির বৃদ্ধি ঘটিয়ে দেহের সম্পূর্ণ বৃদ্ধি ঘটায়, ত্বকের নিচে ফ্যাট জাতীয় পদার্থের সঞ্চয় ঘটিয়ে শরীরে বদল আনে। একটা ছেলের শরীরের গঠন আর একটা মেয়ের শরীরের গঠন এক নয় নিশ্চয়ই। মেয়েদের শরীরটা অনেকটা কি হয়, নরম হয় তুলনায় ছেলেদের থেকে। সেই নরম কেন হয় না, স্ত্রীদের ত্বকের নিচে ফ্যাট জাতীয় পদার্থের সঞ্চয় ঘটায় কে, না এই ইস্ট্রোজেন হরমোন। যার ফলে তাদের শরীরে কি আসে, বদল আসে। ছেলে দেখলেই বোঝা যায় এটা এটা একটা ছেলে এবং এটা একটা মেয়ে। ছেলে এবং মেয়েদের শরীরে এই যে বদল, সেটা আনছে তাহলে কে, না এই ইস্ট্রোজেন হরমোন, যেটি স্ত্রী দেহে ক্ষরিত হয়। পুরুষের শরীরেও ইস্ট্রোজেন পাওয়া যায়, পুরুষদের শরীরেও কিন্তু এই স্ত্রীদেহ হরমোন, যেটা হলো ইস্ট্রোজেন, সেটা কিন্তু পুরুষদের শরীরেও পাওয়া যায়, তবে স্ত্রী দেহের চেয়ে কম পরিমাণে পাওয়া যায়। তাহলে কি বলছে দেখো, পুরুষদের শরীরে প্রথমত তো টেস্টোস্টেরন হরমোন প্রধান ভূমিকা নেয় পুরুষদের দেহ গঠনের পার্থক্যের জন্য। আর এছাড়াও কিন্তু পুরুষদের দেহে ইস্ট্রোজেন হরমোনও পাওয়া যায়, তবে সেটা স্ত্রী দেহে যতটা পরিমাণে পাওয়া যায় তার চেয়ে অনেক কম পরিমাণে পাওয়া যায়। স্ত্রী দেহেও টেস্টোস্টেরন পাওয়া যায়, তাহলে স্ত্রী দেহেও কি পাওয়া যায়, টেস্টোস্টেরন যে হরমোন পুরুষ দেহে পাওয়া যায় সেটা স্ত্রী দেহেও পাওয়া যায়, তবে পুরুষের চেয়ে কম পরিমাণে। ছেলেদের শরীরে যতটা পরিমাণে টেস্টোস্টেরন থাকে তার থেকে তুলনায় অনেক কম থাকে কোথায়, না স্ত্রী দেহে। তাহলে আমরা কি জানলাম, পুরুষদের দেহে টেস্টোস্টেরন হরমোনের প্রভাবে পুরুষের দেহ আস্তে আস্তে নির্দিষ্ট বয়সের পরে কি কি চেঞ্জেস বা কি কি পরিবর্তন আসে। এক, গোঁফদাড়ি বার হয়, ধীরে ধীরে হাড় ও পেশি শক্তিশালী হয়, পেশিবহুল চেহারা হয় এবং গলার স্বর ভাঙে। আর স্ত্রী দেহ হাড় ও পেশির বৃদ্ধি ঘটিয়ে দেহের সম্পূর্ণ বৃদ্ধি ঘটায়, ত্বকের নিচে ফ্যাট সঞ্চয় করে। এবং আর কি জানলাম, না পুরুষের দেহেও ইস্ট্রোজেন হরমোন পাওয়া যায়, তুলনায় কম স্ত্রী দেহের থেকে। আর স্ত্রী দেহেও টেস্টোস্টেরন হরমোন পাওয়া যায়, যেটা পুরুষের শরীরে যতটা পাওয়া যায় তার থেকে কিন্তু তুলনায় অনেক কম পরিমাণে পাওয়া যায়।
তাহলে বুঝতে পারলে এতটুকু? এই অবধি তাহলে আমাদের অন্তঃক্ষরা গ্রন্থি চ্যাপ্টারটা আমরা, এই টপিকটা আমরা এখানে কমপ্লিট করলাম। আজকে আমরা যে নতুন অধ্যায় শুরু করব বলেছিলাম সেটা শুরু করব, সেটা কি না, জীব বৈচিত্র্য, পরিবেশের সংকট ও বিপন্ন প্রাণী সংরক্ষণ। এই অধ্যায়টি হলো অষ্টম শ্রেণীর 10ম অধ্যায়। জীব বৈচিত্র্য, পরিবেশের সংকট ও বিপন্ন প্রাণী সংরক্ষণ, এই যে 3টে শব্দ রয়েছে, আশা করি এই 3টে শব্দ শুনে তোমরা কতটা বুঝতে পারছো জানি না। তবে বলো তো, জীব বৈচিত্র্য মানে কি জানো আমাকে বলো দেখি। আচ্ছা, ঠিক আছে, আমি বলে দিচ্ছি। জীব বৈচিত্র্য, পরিবেশের সংকট আর বিপন্ন প্রাণী সংরক্ষণ। প্রথমে আমরা পড়া শুরুর আগে এগুলোর মানে কি আমরা জেনে নেব, তাহলে আমাদের পরবর্তী সময়ে বা এরপরে যখন এই টপিকগুলো নিয়ে পড়া শুরু করব, তার আগে আমাদের কাছে একটা পরিষ্কার ধারণা থাকবে যে আমরা কি পড়তে চলেছি বা কি জানতে চলেছি। দেখো, জীব বৈচিত্র্য মানে কি? জীব মানে কি? প্রাণী বা উদ্ভিদ। সমগ্র প্রাণী বা উদ্ভিদের যে বৈচিত্র্য, বৈচিত্র্য মানে কি? আমাদের পরিবেশে বিভিন্ন ধরনের প্রাণী, প্রাণী মানে যেসব যাদের প্রাণ আছে, আর সরি আমার একটু ঠান্ডা লেগেছে, সেই জন্য একটু কাশি হচ্ছে, সেটাকে অ্যাভয়েড করো। দেখো, জীব মানে হচ্ছে প্রাণী এবং উদ্ভিদ। আমাদের পরিবেশে, আমাদের চারপাশে যে প্রাণী এবং উদ্ভিদের যে বৈচিত্র্য দেখা যায়, বৈচিত্র্য বা ইংরেজিতে বলি ডাইভার্সিটি, যে বৈচিত্র্য আমরা লক্ষ্য করি, সেটাকেই আমরা কি বলছি না, জীব বৈচিত্র্য। আমাদের চারপাশে তোমরা অনেক ধরনের প্রাণী দেখতে পাও না তোমাদের চারপাশে? কুকুর, বিড়াল, ছাগল, এগুলো কি গৃহপালিত পশু? এরাও তো প্রাণী। আবার মানুষও একটা প্রাণী। তো মানুষ, কুকুর, বিড়াল, ছাগল, গরু, হাঁস, মুরগি, হ্যাঁ, ইত্যাদি অনেক কিছু, আমি তো কয়েকটা উদাহরণ দিলাম। এরকম হাজারো হাজারো প্রাণীর বসবাস রয়েছে আমাদের চারিদিকে বা পরিবেশে। আবার প্রাণীদের সাথে সাথে আবার প্রচুর পরিমাণে উদ্ভিদেরও, বিভিন্ন ধরনের উদ্ভিদেরও বসবাস রয়েছে, উদ্ভিদেরও তো প্রাণ রয়েছে। তাহলে বিভিন্ন ধরনের প্রাণী এবং উদ্ভিদের যে বৈচিত্র্য, সেটাকেই আমরা কি বলছি না, জীব বৈচিত্র্য। তাদেরকে নিয়ে আমরা এই জীব বৈচিত্র্য টপিকের মধ্যে পড়ব। এরপরে দেখো, পরিবেশের সংকট। পরিবেশে তাহলে কারা 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 থাকে না, উদ্ভিদ এবং প্রাণী। তো এই উদ্ভিদ এবং বিভিন্ন ধরনের প্রাণী এবং বিভিন্ন ধরনের উদ্ভিদের সংকট তৈরি হয়েছে পরিবেশ, সেই সম্পর্কে আমরা জানবো। দেখবে, আগে কিছু কিছু গাছ তোমরা দেখতে পেতে, সেই গাছগুলো এখন আর দেখতে পাও না খুব একটা। এরকম বিভিন্ন গাছ আছে। বা আগে এক ধরনের প্রাণীদের দেখতে পেতে, সেই প্রাণীগুলো এখন আর খুব বেশি দেখা যায় না। তাহলে সেগুলো কি হয় না, তাদের অস্তিত্ব সংকট, সংকটের মধ্যে রয়েছে। তা সেইটাই বলছে যে পরিবেশে সংকট, এই টপিকটাতে আমরা এইগুলো নিয়েই পড়বো, যে পরিবেশে কাদের সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছে। এছাড়া দেখো, বিপন্ন প্রাণী সংরক্ষণ, যেসব প্রাণীগুলির অস্তিত্ব শেষ হতে চলেছে বা খুবই কম, তা সেই সমস্ত প্রাণীগুলোর কি করতে হবে না, সংরক্ষণ। যেমন দেখবে কালো চিতা, কালো চিতা দেখবে এখন আর খুব একটা দেখতে পাওয়া যায় না। এগুলো কিন্তু একটা সংরক্ষিত জীব, মানে এদেরকে এখন সংরক্ষণ করতে হবে, না হলে ভবিষ্যতে আর আমরা এই ধরনের চিতাবাঘকে দেখতে পাবো না। কালো চিতা, এটা একটা আমি উদাহরণ দিলাম। এরকম অনেক বিপন্ন প্রাণী রয়েছে যাদেরকে সংরক্ষণ না করে রাখলে তারা, তাদের জীবন কি হবে, বিপন্নের মধ্যে পড়বে। তো এই অধ্যায় থেকে আমরা এই জিনিসগুলো জানবো। আজকে আমরা দেখো জীব বৈচিত্র্যের মধ্যে বন সম্পর্কে পড়বো। দেখবে একটা বনে বিভিন্ন ধরনের উদ্ভিদ রয়েছে। তোমাদের আহ বাড়ির পাশে যে বা বাড়ির উঠান বা বাড়ির খামারে দেখবে
বাবা মারা কি করে বিভিন্ন গাছের চাষ করে, সেখানে দেখবে বেশ কয়েক ধরনের উদ্ভিদের চাষ হয়, সেটা বিভিন্ন ধরনের উদ্ভিদ হতে পারে। তো দেখবে তাহলে সেখানেই প্রায় 20-25 রকম বা 10-15 রকম উদ্ভিদ তোমরা লক্ষ্য করতে পারো নিজেদের আশেপাশে। এছাড়াও কিন্তু ওটা তো তোমরা দেখলে একটা বাগানের মধ্যে, কিন্তু একটা বন একটা বাগানের থেকে কিন্তু 1000 গুণ বড়। তাহলে একটা বাগানে যদি তুমি 10-15 রকমের গাছ লক্ষ্য করতে পারো, তাহলে ভেবে দেখো একটা বনের মধ্যে কত প্রকারের গাছ থাকতে পারে। আমরা সেগুলোই পড়বো। একটা বনের মধ্যে কত প্রকারের গাছ রয়েছে, বিভিন্ন ধরনের প্রাণীরা রয়েছে। তাহলে আমরা এই বন হলো একটা জীববৈচিত্র্যের একটা গুরুত্বপূর্ণ অংশ। আমাদের যেমন স্থলভাগ রয়েছে, আবার তেমনি জলভাগ রয়েছে। জলভাগ বাদ দিয়ে যে স্থলভাগ আছে, সেই স্থলভাগের কিন্তু অনেকটা অংশ জুড়ে রয়েছে এই বন। সমস্ত জায়গা জুড়ে নিশ্চয়ই আমরা বসবাস করছি না স্থলভাগের। কিছুটা জায়গা জুড়ে কি রয়েছে, বন রয়েছে বা জঙ্গল রয়েছে, আর কিছুটা আমরা বসবাস করছি। সেই জন্য এই জীববৈচিত্র্যের মধ্যে কিন্তু এই বন একটা খুব বড় জায়গা জুড়ে রয়েছে। আমরা এই বন সম্পর্কে আজকে পড়বো। দেখো, বন হলো অনেকটা অঞ্চল জুড়ে জন্মানো উদ্ভিদ সমষ্টি। তাহলে কি, বন হলো অনেকটা অঞ্চল জুড়ে জন্মানো উদ্ভিদ সমষ্টি। পৃথিবীর স্থলভাগের 1/3 বনে ঢাকা। একটু আগে যেটা আমি বললাম। দেখো তাহলে বন কি, একটা অঞ্চল, অনেকটা অঞ্চল জুড়ে জন্মানো উদ্ভিদ সমষ্টি। উদ্ভিদ সমষ্টি মানে অনেকগুলো, অনেক ধরনের উদ্ভিদ নিয়ে গঠিত। পৃথিবীর স্থলভাগের 1/3 তাহলে কি, বনে ঢাকা। পৃথিবীটা টোটাল স্থলভাগ এবং জলভাগ কেমন আছে না, 3 ভাগ জল 1 ভাগ স্থল। সেই 1 ভাগ স্থলের আবার 1/3 কি না, বনে ঢাকা, মানে প্রচুর পরিমাণে স্থলভাগের একটা অংশ বন জঙ্গল জুড়ে রয়েছে। দেখো, ভারতের স্থলভাগের 21% স্থান হলো বন। তাহলে দেখো কত শতাংশ স্থান, ভারতের স্থলভাগের 21% স্থান হলো বন। কিন্তু পৃথিবীর বনভূমির পরিমাণ উদ্বেগজনক হারে কমতে শুরু করেছে। তাহলে এখনকার আধুনিক সময়ে যতটা সময় গড়াচ্ছে, পৃথিবীর মধ্যে এই বনভূমির পরিমাণ খুবই উদ্বেগজনক হারে কমতে শুরু করেছে। যেটা উদ্বেগজনক হারে মানে যেটা একটা ভয়ের কারণ বা যেটা একটা দুশ্চিন্তার কারণ। এই বনভূমির উপরে কিন্তু আবার অনেক কিছু নির্ভর করে আছে, অনেক প্রাণ, অনেক কিছু নির্ভর করে আছে। কারণ সবাই জানো যে উদ্ভিদ আমাদের কিসে কাজে লাগে, উদ্ভিদ থেকে আমরা যে অক্সিজেন পাই, সেই অক্সিজেন নিয়েই কিন্তু আমরা মানব সমাজ বেঁচে আছি। অক্সিজেন যদি পরিবেশে তৈরি না হয়, যত গাছ কাটবে তত অক্সিজেনের পরিমাণ কি হবে, কমতে থাকবে। যার ফলে পৃথিবীতে অক্সিজেনের পরিমাণ কমে আসবে। এছাড়াও উদ্ভিদ আমাদের আরো অনেক কিছু প্রদান করে, সেগুলো আমরা আস্তে আস্তে পড়বো বা জানবো। সেই জন্যে এই গাছ বা বনভূমি যদি কমতে থাকে, সেটা কিন্তু আমাদের একটা উদ্বেগের কারণ বা চিন্তার কারণ। বন বাঁচানোর সচেতনতা বাড়ানোর জন্য সম্মিলিত জাতিপুঞ্জ 2011 সালকে আন্তর্জাতিক বনবর্ষ বলে ঘোষণা করেছিলেন। সরি। দেখো, বন বাঁচানোর সচেতনতা বাড়ানোর জন্য, যাতে করে বনকে বাঁচানো যায় সেই সচেতনতা মানুষের মধ্যে বাড়ানোর জন্য সম্মিলিত জাতিপুঞ্জ কত সালকে, দেখো 2011 সালকে আন্তর্জাতিক বন বর্ষ বলে ঘোষণা করেছিলেন। এটা ভালো করে মনে রাখবে যে কোন সালকে আন্তর্জাতিক বন বর্ষ বলা হয়, না 2011 সালকে। তাহলে বুঝতে পেরেছো বন কাকে বলছি। দেখো, বন থেকে মানুষ কি কি উপকার পায়। একটু আগে বলছিলাম বন আমাদেরকে বা বনে উপস্থিত উদ্ভিদ আমাদেরকে কি করে, অক্সিজেন প্রদান করে। দেখো, বন থেকে মানুষ কি কি উপকার পায়। এক হলো আবহাওয়া নিয়ন্ত্রণ।
আবহাওয়া নিয়ন্ত্রণ একটা গুরুত্বপূর্ণ অংশ বা একটা গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের দেখো যে আবহাওয়া আমাদের পক্ষে উপযুক্ত, যেখানে আমরা বসবাস করতে পারবো, সেই আবহাওয়াটা নিশ্চয়ই আমাদের জন্য কমফোর্টেবল, বা আমরা একটা ভালো আবহাওয়া পেলে তবেই আমরা বসবাস করতে পারবো। দেখো, এই আবহাওয়া নিয়ন্ত্রণেও কিন্তু বনভূমির একটা গুরুত্বপূর্ণ অংশ রয়েছে। আমাদের এখন যত দিন যাচ্ছে, আমাদের পৃথিবী কি হচ্ছে, তাপমাত্রা বাড়তে শুরু করেছে। তাহলে এই তাপমাত্রা বাড়ার কারণ হলো কিন্তু এই বনভূমি ধ্বংস করে দেওয়া বা বনভূমির পরিমাণ কমে যাওয়া। গাছ কি করে? কার্বন ডাই অক্সাইড গ্যাস গ্রহণ করে আর অক্সিজেন ত্যাগ করে। এই কার্বন ডাই অক্সাইডের পরিমাণ যখন বেড়ে যাবে, তখন কিন্তু পৃথিবীর তাপমাত্রাও বাড়তে থাকে। তাহলে এইভাবে বনভূমির পরোক্ষভাবে কিন্তু আমাদের আবহাওয়া নিয়ন্ত্রণে সাহায্য করে। পৃথিবী পৃষ্ঠের তাপমাত্রা ও জলচক্র নিয়ন্ত্রণে কিন্তু বনভূমি সাহায্য করে। পৃথিবী পৃষ্ঠের যে তাপমাত্রা, দেখো, একটা বড় বনভূমি যখন হয়, তখন দেখবে সূর্যের আলো পৃথিবী পৃষ্ঠের উপরে ডাইরেক্ট পড়তে পারে না। সেই গাছের পাতা ভেদ করে সামান্য পরিমাণে সূর্যালোকের আলো বা ডাইরেক্ট না এসে সামান্য পরিমাণে সূর্যের আলো প্রবেশ করতে পারে, যার ফলে কি হয়, পৃথিবী পৃষ্ঠ তুলনামূলক ঠান্ডা থাকে। গাছ মানে কি? গাছ আমাদের কি প্রদান করে? ছায়া প্রদান করে। সেই জন্য কি হয়, পৃথিবী পৃষ্ঠের তাপমাত্রা সঠিক থাকে। আবার দেখো, জলচক্র নিয়ন্ত্রণ। একটা গাছ যেখানে বেঁচে থাকবে, সবসময় মনে করবে গাছের বেঁচে থাকার জন্য কি প্রয়োজন হয়? জলের প্রয়োজন হয়। সেই গাছ যখন মাটির নিচ দিয়ে জল গ্রহণ করে কিন্তু আবার পাতার পত্ররন্ধ্র দ্বারা আবার সেই জল বাষ্প আকারে পরিবেশে কিন্তু বার করে দেয়। এইভাবে কিন্তু জলচক্র নিয়ন্ত্রণেও বনভূমির ভূমিকা আছে। বন্য জীবজন্তুর আশ্রয়স্থল। একটা বন যেহেতু অনেকটা জায়গা জুড়ে অবস্থান করে এবং অনেক উদ্ভিদ সেখানে থাকে, যার জন্য কি হয়, অনেক বন্য জীবজন্তুও সেই জায়গায় আশ্রয় নিতে পারে। মাটির ক্ষয় ও বন্যা নিয়ন্ত্রণ। দেখবে, একটা গাছ তার শিকড় দিয়ে অনেকগুলো মাটি আঁকড়ে ধরে বাঁচে। তাই দেখবে নদীর বাঁধে বা পুকুরের পাড়ে গাছ রোপণ করে সেই বাঁধগুলি শক্ত বা মজবুত করা হয়, বা সেই বাঁধগুলো যাতে সহজে না ভেঙে যায়, নদীর বাঁধ যাতে সহজে না ভাঙে, সেজন্য সেই গাছগুলো কিন্তু অনেকটা সাহায্য করে মাটি আঁকড়ে ধরে রাখার জন্য। তাতে করে কি হয়, বন্যা নিয়ন্ত্রণ হয়, সহজে বন্যা হয় না এবং মাটির ক্ষয়ও রোধ করে। দেখো, বিভিন্ন ধরনের গাছ রয়েছে, বিভিন্ন প্রকারের বিভিন্ন প্রকারের কাঠ রয়েছে। সেই বিভিন্ন প্রকারের উদ্ভিদ থেকে কি হয়, আবার আসবাবপত্রও তৈরি হয়। বিভিন্ন শিল্পের জন্য প্রয়োজনীয় কাঠ দরকার হয়, কারণ এখন দেখবে ভালো সুন্দর সুন্দর ঘরবাড়িও কিন্তু তৈরিতে এই কাঠ দিয়েই তৈরি হয়। বিভিন্ন উন্নত মানের কাঠ রয়েছে, যেগুলো দিয়ে কিন্তু ঘরবাড়ি তৈরি করা হয় এবং সেটা কিন্তু খুব মজবুত হয়। তাই এই কাঠ আবার শিল্পের জন্যও প্রয়োজন হয়। মাটির নিচের জলের স্তর নিয়ন্ত্রণ, যেটা একটু আগে বললাম, মাটির নিচ দিয়ে জল যেহেতু শোষণ করে, তাই মাটির নিচে জলের স্তরটাও নিয়ন্ত্রণ করে কে? নাই, গাছ। জ্বালানির উৎস হিসেবে কাজ করে আর বিভিন্ন মারণ রোগের ওষুধের উৎস হিসেবেও কাজ করে। বিভিন্ন গাছ আবার ভেষজ উদ্ভিদ আবার বিভিন্ন ধরনের মারণ রোগের কিন্তু ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। তো আমরা বন থেকে তাহলে আমরা কি কি উপকার পাই? এত কিছু কিন্তু
বনে উপস্থিত উদ্ভিদগুলো থেকে আমরা উপকার পাই। তাই বনভূমি কিন্তু আমাদের সমাজের একটা আমাদের পরিবেশের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। দেখো, আবহাওয়ার কোন কোন ভৌত উপাদানের উপর বনের গঠন নির্ভর করে। একটা বন কেমন হবে সেটা কিন্তু আবার আবহাওয়ার উপরেও কিন্তু ডিপেন্ড করে। কেমন আবহাওয়ার উপরে কেমন বনের গঠন হবে সেটা নির্ভর করে কিন্তু সম্পূর্ণ আবহাওয়ার উপর। তুমি দেখবে, তুমি যখন দার্জিলিং যাবে বা কোন উত্তরের দিকে, উত্তর গোলার্ধের দিকে কোথাও যাবে, একদম নর্থ সেকশনে, যখন আমাদের দেশের ধরো বা আমাদের রাজ্যের ধরো, দার্জিলিং হলো সবচেয়ে প্রায় উত্তর। দার্জিলিং, শিলং, গ্যাংটক, সিকিম, এগুলো, এই সমস্ত জায়গা কিন্তু অনেকটা ঠান্ডা আমাদের এখানকার থেকে। ধরো সুন্দরবন অঞ্চল, তুমি তুমি হয়তো থাকো সুন্দরবন অঞ্চলে, কেউ থাকে দার্জিলিং এ, বা তুমি সুন্দরবন থেকে দার্জিলিং এ ঘুরতে গেলে দেখবে আমাদের এখানকার থেকে দার্জিলিং এ বা সিকিমের বা গ্যাংটকের আবহাওয়া কিন্তু অনেকটা ঠান্ডা। সুতরাং সেখানে যে গাছগুলো হবে সেখানকার গাছের গঠন অন্যরকম হবে, আর আমাদের এখানে যে গাছগুলো হবে সেই গাছের গঠন কিন্তু আবার আলাদা হবে। আমাদের সুন্দরবনের জঙ্গলে কি গাছ দেখা যায় বেশি? না, গেঁয়ো, গরান, শ্বাসমূল এবং ঠেসমূল যুক্ত গাছ বেশি দেখা যায়। আর এই এই গাছগুলো কিন্তু আবার তোমরা ওই উত্তরে দার্জিলিং বা গ্যাংটক এইসব জায়গায় কিন্তু এই ধরনের গাছ দেখতে পাবে না। তাহলে এগুলো কেন হয়? এগুলো আবহাওয়ার পরিবর্তন অনুযায়ী কিন্তু গাছের গঠন নির্ভর করে। যেসব জায়গায় বেশি ঠান্ডা থাকে সেখানে কিন্তু দেখবে পাইন গাছ, ওক গাছ, এই গাছগুলো বেশি দেখতে পাবে। আর যেসব জায়গা থাকবে সুন্দরবন অঞ্চল, লবণাক্ত মাটি, সেখানে দেখবে সুন্দরী গাছ, গেও, গোরান, যেসব গাছগুলোর শ্বাসমূল এবং ঠেসমূল রয়েছে সেই সব গাছগুলো বেশি হয়। সুতরাং এগুলো কিসের জন্য হয়? না, আবহাওয়ার জন্য হয়। তাহলে কি কি দেখো, সূর্যালোক, তাপমাত্রা, বায়ু প্রবাহ, বৃষ্টিপাত, বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ, এই ভৌত উপাদানের, আবহাওয়ার এই ধরনের ভৌত উপাদানগুলির উপরে নির্ভর করে কিসের? না, বনের উদ্ভিদের গঠন নির্ভর করে। দেখবে যেখানে একদম বরফ পড়ছে সেই সব জায়গায় পাইন গাছ, যেখানে তরাই এবং ডুয়ার্স যে অঞ্চলগুলো, সেখানে দেখবে পাইন গাছ, তারপর এই ওক গাছ, এই গাছগুলো বেশি থাকে। তাহলে বুঝতে পারলে গাছের গঠন বা উদ্ভিদের গঠন আবহাওয়ার কোন কোন ভৌত উপাদানের উপরে নির্ভর করে? না, সূর্যালোক, তাপমাত্রা, বায়ু প্রবাহ, বৃষ্টিপাত আর বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ, এই ভৌত উপাদানগুলির উপর নির্ভর করে উদ্ভিদের গঠন। দেখো, আমাদের প্রাত্যহিক জীবনে বনের বিভিন্ন গাছ থেকে ব্যবহৃত ৫,০০০-এর বেশি জিনিস পাওয়া যায়। তাহলে আমাদের প্রাত্যহিক জীবনে বনের যে বিভিন্ন ধরনের গাছ রয়েছে তার থেকে কিন্তু আমরা ৫,০০০-এরও বেশি জিনিস পেয়ে থাকি। কোনো বৃক্ষ জাতীয় গাছ যদি প্রায় ৫০ বছর বেঁচে থাকে তবে সে তার জীবদ্দশায় ২৭০০ কেজি অক্সিজেন বাতাসে ছাড়ে। একটা গাছ যদি ৫০ বছর বেঁচে থাকে তাহলে সে তার সেই জীবনদশায় বা সেই ৫০ বছর বয়সে প্রায় ২৭০০ কেজি অক্সিজেন বাতাসে ছাড়ে। তাহলে বুঝতে পারছো একটা গাছ কতটা পরিমাণ অক্সিজেন পরিবেশে প্রদান করছে। অক্সিজেন হলো কিন্তু জীবেদের বেঁচে থাকার একটা প্রধান উৎস। অক্সিজেন ছাড়া কোনো জীব ১ সেকেন্ডও বাঁচতে পারবে না। সুতরাং তাহলে আমাদের মানব জীবন বেঁচে থাকতে গেলে এই গাছের উপর বা বনভূমির উপর কতটা নির্ভরশীল সেটা তাহলে বোঝা যাচ্ছে। দেখো, উদ্ভিদ থেকে ব্যবহৃত কিছু জিনিসের নাম। দেখো, উদ্ভিদ থেকে আমরা ব্যবহার করি এমন সামান্য কিছু জিনিসের নাম দেখো: পেন্সিল, খেলার ব্যাট, ওষুধ, পোশাক, যানবাহন, মাদুর, ছাউনি, জ্বালানি প্রভৃতি। তাহলে এই কাজে কিন্তু আমরা বা এই জিনিসগুলো আমরা উদ্ভিদ থেকে ব্যবহার করে থাকি। এছাড়াও কিন্তু আরো বিভিন্ন জিনিস রয়েছে যেগুলো আমরা উদ্ভিদকে কাজে লাগিয়ে ব্যবহার করতে পারি। এগুলো কয়েকটা উদাহরণস্বরূপ আমি বললাম।
দেখো, আবহাওয়ার বিভিন্ন শর্তের পার্থক্য ভেবে নানা জায়গায় নানা ধরনের বনের অস্তিত্ব দেখা যায়। আবহাওয়ার যে বিভিন্ন রকমের যে আবহাওয়া রয়েছে সেই আবহাওয়ার কথা ভেবে নানা জায়গায় নানা ধরনের বনের অস্তিত্ব দেখা যায়। এই ধরনের বনে কি কি উদ্ভিদ ও প্রাণী থাকে বা থাকতে পারে তার নাম দেখো। তাহলে আমরা একটু আগেই জানলাম আবহাওয়ার বিভিন্ন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ওয়েদার বা আবহাওয়ার জন্য বিভিন্ন বনের গঠন বিভিন্ন রকম হয়। সেই বনের গঠন অনুযায়ী দেখো সেই বনের মধ্যে কেমন ধরনের ওয়েদারে বা কেমন ধরনের বনে কি কি গাছ এবং কি কি প্রাণী থাকে সেটা আমরা দেখে নিই। দেখো, সূচের মতো পাতাযুক্ত গাছের বন, সেই সেই বনে কি কি গাছ থাকে দেখো, পাইন গাছ, ওক গাছ, এবং এই ধরনের বন বা জঙ্গলে দেখো কি কি প্রাণী দেখা যায়। বেশিরভাগ কি কি প্রাণী দেখা যায় দেখো, কালো ভালুক, চিতাবাঘ। কালো ভালুক নিশ্চয়ই সুন্দরবন জঙ্গলে আমরা পাবো না, তাই এগুলো কোন জঙ্গলে দেখা যায়, এই পাইন গাছ, ওক গাছ যেখানে আছে সেখানেই কালো ভালুক এবং চিতাবাঘ বেশি দেখা যায়। পাতাঝরা গাছের বন, পাতা ঝরা মানে যেসব গাছের পাতা ঝরে যায় একেবারে, দেখো সেগুন, অর্জুন, আমলকি ইত্যাদি। এই এই ধরনের বনে কি কি প্রাণী বেশি দেখা যায় না, বাঘ, হাতি আর বাইসন। বাইসন হলো একটা মহিষের প্রজাতি। দেখো আর কি, চিরসবুজ গাছের বন, জাম, বট, আম, এই ধরনের বনে আবার বাঘ, হরিণ, ময়ূর ইত্যাদি প্রাণী বেশি থাকে। কাঁটাওয়ালা ঝোপঝাড়, কাঁটাওয়ালা ঝোপঝাড় মানে যেখানে ক্যাকটাস জাতীয় গাছ, বাবুল, ক্যাকটাস প্রভৃতি উদ্ভিদ বেশি দেখা যায়। সেখানে কোন ধরনের প্রাণী বেশি থাকে দেখো, কৃষ্ণসার হরিণ, চিংকারা আর শেয়াল, এই ধরনের প্রাণীরা এই ধরনের বনে বেশি দেখা যায়। ঘাসের বন, ঘাস, হোগলা ইত্যাদি উদ্ভিদ বেশি দেখা যায়। আর কোন কোন প্রাণী বেশি দেখা যায় না, গন্ডার, হরিণ, জেব্রা ইত্যাদি প্রাণী এই ধরনের বনে বেশি দেখা যায়। শ্বাসমূলযুক্ত গাছের বাদাবন, গরান, গেওয়া, বাইন, সরি খুব ঠান্ডা লেগেছে যার জন্য এতবার কাশি হচ্ছে। দেখো, শ্বাসমূলযুক্ত গাছের বাদাবনে কি কি উদ্ভিদ বেশি দেখা যায় না, গরান, গেওয়া, বাইন ইত্যাদি। আর এই ধরনের জঙ্গলে কি কি প্রাণী বেশি দেখা যায়, বাঘ, খাঁড়ির কুমির আর ভোঁদড় ইত্যাদি প্রাণী। তাহলে তোমরা একটা আইডিয়া পেলে বা বুঝতে পারলে যে কোন ধরনের বনে কেমন ধরনের প্রাণী আমরা দেখতে পাই। দেখো, একটা আদর্শ বনের গঠন কেমন হতে পারে, বড় বৃক্ষ জাতীয় গাছের বনে গেলে দেখা যায় যেসব ধরনের গাছের বৃদ্ধি একরকম নয় বা সব গাছের দৈর্ঘ্য সমান নয়, ফলে বনে নানা স্তরের সৃষ্টি হয়। দেখবে একটা বন যদি উপর দিয়ে লক্ষ্য করো, কোথাও দেখবে একদম সমান স্তরের গাছ রয়েছে, আবার কোথাও দেখবে একটু গাছের স্তর নিচে নেমে গেছে। সেটা বিভিন্ন ধরনের গাছ বা গাছের উপস্থিতির জন্য বনের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্তরের সৃষ্টি হয়েছে। দেখো, একদম উপরের স্তরকে বলা হয় ছাদ বা ক্যানোপি। সবচেয়ে লম্বা লম্বা গাছগুলো, গাছের মাথাগুলো এক জায়গায় হয়ে এই ছাদ বা স্তর গঠন করে। দেখো, গাছের মাথারা এক হয়ে এই স্তর গঠন করে। গাছের চূড়াগুলো এক হয়ে যে ছাদ গঠন করে তার সূর্যালোকের আলোকে বনের গভীরে ঢুকতে বাধা দেয়। যেহেতু গাছগুলো অনেকটা বড় এবং গাছের মাথা মাথা এক হয়ে গিয়ে একটা ছাদের মতো আকার ধারণ করে, সেই জন্য কি হয়, সূর্যের আলোকে বনের গভীরে ঢুকতে পুরোপুরি বাধা না দিলেও কি বেশিরভাগটা সেই আলো প্রবেশ করতে বাধা দেয়। বর্ষা বনে এটি সাধারণত 30 মিটারের বেশি উচ্চতায় তৈরি হয়। যেসব জায়গায় বর্ষা বন বা ইংরেজিতে আমরা রেইন ফরেস্ট বলি, এই ধরনের জঙ্গলে কিন্তু একটা একটা গাছ প্রায় 30 মিটারের বেশি উচ্চতায় তৈরি হয়। কখনো কখনো 90 মিটার উচ্চতায় পৌঁছে যায় এই ধরনের স্তর, কারণ 90 মিটার মানে বুঝতে পারছো অনেকটা উঁচু। সেই 90 মিটার একটা একটা গাছের হাইট বা উচ্চতা কিন্তু 90 মিটারের মতো হয়।
এই ধরনের বিভিন্ন গাছ এক জায়গায় থেকে একটা স্তর সৃষ্টি করে। দেখো, সেই স্তর বা ছাদকে আমরা কি বলছি না ক্যানোপি। তাহলে সেই ছাদকে আমরা কি বলি? ক্যানোপি। দেখো, ছাদের নিচের স্তরে দেখা যায় এমন গাছ যারা ক্রমশ লম্বা হয়ে ক্যানোপি স্পর্শ করার চেষ্টা করে। সব গাছ বা সমস্ত ধরনের গাছের উচ্চতা আবার সমান হয় না। কিছু কিছু গাছ আবার কি করতে চায় না, সেই ক্যানোপি যে সবচেয়ে সর্বোচ্চ যে গাছের গাছগুলো দিয়ে যে ক্যানোপি তৈরি হয়েছে বা ছাদ তৈরি হয়েছে, সেই ছাদগুলো আবার সেই সমস্ত উদ্ভিদেরা স্পর্শ করার চেষ্টা করে। তাই এই স্তরের গাছগুলো লম্বায় কি হয়, অপেক্ষাকৃত ছোট হয়। স্বাভাবিকভাবে এই এই স্তরের গাছগুলো কি হয়, লম্বায় অপেক্ষাকৃত ছোট হয়। এই স্তরে বাতাসের বেগ তুলনামূলকভাবে কম। যেহেতু উপরের স্তর দিয়ে বা উপরে একটা ছাদ রয়েছে গাছের স্তর দিয়ে, সেই জন্য এর নিচে উপরের স্তরের নিচের স্তরে বাতাসের বেগ এবং আলো অনেকটা কম। এখানে কম উচ্চতার বৃক্ষ, গুল্ম এবং নরম কাণ্ডের বৃক্ষ জাতীয় উদ্ভিদ বেশি দেখা যায়। যেহেতু নিচে আলো প্রবেশ করতে পারে না, সেই জন্যে এখানে কি দেখা যায় না, গুল্ম জাতীয় এবং কম উচ্চতার বৃক্ষ ও নরম কাণ্ডের বৃক্ষ জাতীয় উদ্ভিদ বেশি দেখা যায়। বেশি বয়স্ক গাছ বা চারা গাছের গুল্ম আধিক্য চোখে পড়ে। অনেকটা যে গাছের বয়স অনেকটা বেশি, এই ধরনের গাছ এবং চারা গাছের গুল্ম আধিক্য চোখে পড়ে। গুল্ম জাতীয় গাছ এবং চারা গাছের গাছগুলি বেশি দেখা যায়। তাহলে বুঝতে পারলে এতদূর অবধি? এতটা অবধি যদি কারো কোথাও বোঝার সমস্যা হয় আমাকে বলবে, তাহলে আমি বলে দেব। চলো, ভেরি গুড, সবাই তাহলে বুঝতে পেরেছো। আজকের ক্লাসটা তাহলে আমাদের এই অবধি থাকলো। তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে।